ইদানিং সময় মতো ঘুম আসে না। রাত ১২টার পরে ঘুম আসে, কিন্তু আগে ১০টার সময়ই ঘুমিয়ে যেতাম। তাই এখন রাতে ঘুম না আসলে বাড়ির পাশে বাগানে গিয়ে বসে থাকি। তাই আজও ঘুম না আসায় বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে চাঁদ দেখি, আবার ফেসবুক ইউজ করি সময় কাটানোর জন্য। আমি মুগ্ধ ইসলাম স্পর্শ, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি, বাবা মায়ের একমাত্র সন্তান। এখন ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ, তাই একদম ফ্রি আছি। বাগানে বসে আছি আর চাঁদ দেখছি, আর ভাবছি আমি যদি কবি হতাম, আর আমার পাশে যদি এখন কোনো সুন্দরী রমণী বসে থাকতো, তাহলে আমি এখন ওই চাঁদ আর তার মুখ দেখে একটা কবিতা লিখে ফেলতাম হয়তো। কিন্তু আমি তো কবি না, আর আমার পাশে কোনো রমণীও নেই, তাই আর কবিতা লেখা হবে না। রাতের আকাশের চাঁদটা দেখছি, কি অপূর্ব চাঁদটি। অনেক অনেক তারার মাঝে চাঁদটি যেন তাদের প্রধান। চাঁদটিকে ঘিরেই যেন তারা আলো দিচ্ছে। বাগানের ফুলের ঘ্রাণে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। অনেকক্ষণ চাঁদ দেখলাম। এখন একটু ফোন নিয়ে ফেবুতে যাই। ফেবুতে গিয়ে গল্প লিখছি এক মনে। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন শীতল মনে হলো, আর চমৎকার এক ঘ্রাণ নাকে এলো। এটা কি ফুলের গন্ধ? না তো, ফুলের গন্ধ তো এমন না। ফুলের ঘ্রাণের চেয়েও আরও বেশি মিষ্টি এই ঘ্রাণ। পরিবেশটা শীতল মনে হলেও আমার কিন্তু ভয় করছে না। ভাবলাম নিশ্চয়ই ফুলের ঘ্রাণই হবে। এই ঘ্রাণ যেন যে কোনো পারফিউমকেও হার মানাবে। আর আমি ওইসব নিয়ে মাথা ঘামালাম না। আবারও আমার গল্প লেখায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর সেই অদ্ভুত রকমের গন্ধটা আরও বেশি নাকে লাগলো। আমি সামনে তাকাতেই অবাক। এ কি দেখছি আমি! একজন অপূর্ব সুন্দরী রমণী আমার সামনে দাঁড়িয়ে। আমি একটু ভয় পেলাম। মানুষ নাকি ভূত নাকি পরী? আচ্ছা, পরীরা কি বাস্তবে আছে? হ্যাঁ, আছে হয়তো। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর জিনের স্ত্রীদের তো পরী বলে, তাহলে পরীরা আছে। ছোটবেলায় পরীদের অনেক গল্প শুনেছি। তখন ভাবতাম, ইস, আমি যদি কোনো পরীর দেখা পেতাম। কিন্তু এখন এই মেয়েটাকে দেখে খুব ভয় করছে। ও যদি মানুষ হতো, তাহলে এত রাতে আমাদের বাগানে কি করত? তাই আমি নিশ্চিত এই হলো পরী। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার ভয় পাওয়া দেখে মেয়েটি অট্ট হাসি শুরু করলো। কি ভয়ঙ্কর সেই হাসি! আমি কান চেপে ধরলাম। ও দেখলাম হেঁটে আমার আরও কাছে আসছে। আমি কোনো উপায় না দেখে দিলাম এক দৌড়। এক দৌড়ে ঘরে চলে এলাম। এখনও ভয় করছে। সেই হা হা করে অট্ট হাসি, কি ভয়ঙ্কর! আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এসব। হঠাৎ মনে হলো, আমার মোবাইল কোথায়? ওহ শিট! মোবাইল বাগানে রেখে এসেছি ভয়ে। এখন কি মোবাইল আনতে যাব? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। পরে ভাবলাম, না, মোবাইল আনতে গেলে মোবাইল পাবো, কিন্তু জীবন গেলে জীবন ফিরে পাবো না। তাই ভাবলাম, সকালে যদি মোবাইল পাই তাহলে তো ভালোই, না পেলে নাই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতে আমি আবারও বাগানে বসে আছি। হঠাৎ করে পরিবেশটা শীতল হয়ে গেল, সেই পারফিউমের গন্ধ। আমি মুগ্ধ হয়ে সেই ঘ্রাণ নিচ্ছি। আমি বুঝতে পারলাম ও এসেছে। সামনে তাকিয়ে দেখলাম সেই মেয়েটি। আমি ভয়ে ঘামছি। মেয়েটি আমার এই অবস্থা দেখে আবারও হা হা করে হাসল। আমি ভয়ে নড়তেও পারছি না। মেয়েটি আমার কাছে আসতে লাগলো। আমি দৌড়াতে পারছি না, পা অবশ হয়ে গেছে। মেয়েটি বলল, আজ কিভাবে পালাবে মিস্টার স্পর্শ? আমার ভয়ে কোনো কথা বের হচ্ছে না। ও আবারও হাহা করে হাসল। আমি কানে চাপ দিয়ে ধরে রাখলাম। হঠাৎ লাফ দিয়ে উঠে গেলাম। দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। তার মানে এটা স্বপ্ন ছিল। যাক, বাঁচলাম। কিন্তু ও আমার কাছে কি চাই? আল্লাহ রক্ষা করুন। ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। সকালে উঠে নাস্তা করলাম। আমি চিন্তিত দেখে আম্মু জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না আম্মু, কিছু না, এমনি। আম্মু আর কিছু বললেন না। নাস্তা করে ভয়ে ভয়ে বাগানের দিকে গেলাম মোবাইলটা আছে নাকি দেখার জন্য। গিয়ে দেখলাম মোবাইলটা ওখানেই আছে। আমি গিয়ে মোবাইলটা হাতে নিলাম। যাক, ঠিক আছে সব কিছু। চারিদিকে তাকিয়ে দেখলাম সব কিছুই স্বাভাবিক আছে। আচ্ছা, তাহলে কি কালকের ঘটনা একটা স্বপ্নের মতো ছিল? আমার মনের কল্পনা? হুম, মনের কল্পনাই হবে। মোবাইল নিয়ে চলে এলাম। সারাদিন আর এসব নিয়ে ভাবলাম না। এটা নিশ্চিত একটা কল্পনা হবে, বাস্তব না। তবে কল্পনা হলেও আমি আর রাতে বাগানে যাব না।
রাত হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি ঘুম না আসলেও বাগানে যাব না। রাতের খাবার খেয়ে নিলাম। রাত 10টা। হঠাৎ আমার নাম্বারে একটা কল এলো। কি অদ্ভুত নাম্বারটা! নাম্বারটা হলো 00000। এটা কি নাম্বার হতে পারে? আমি কলটা রিসিভ করলাম। কল ধরতেই ওপাশ থেকে মেয়েলি মিষ্টি কণ্ঠে কেউ একজন বলল, তুমি এত ভীতু কেন স্পর্শ? আপনি কে? আমার নাম জানেন কি করে? আরে নাম্বারটা এমন কেন? হা হা হা, জানা কি খুব জরুরি? ওকে বলছি, তুমি যে কাল ভয় পেয়ে মোবাইল রেখে গিয়েছিলে, তখন আমি নাম্বার নিয়েছি। ভীতুর ডিম একটা, বলেই হি হি করে হাসতে লাগলো। তার মানে আপনি সেই কালকের মেয়েটি? এগুলো স্বপ্ন ছিল না? না মিস্টার স্পর্শ, কোনো কিছুর স্বপ্ন না, সব বাস্তব। আর আজ রাতে বাগানে আসবে। আপনি কে তাহলে, পরিচয় দিন। আমি ইসরাত জাহান মাহি। রাতে বাগানে আসিও সব বলবো, ভয় নেই। আর যদি না আসো তাহলে। টুট 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 করে কল কেটে গেল। আমি এখন কি করব? বাগানে যাব? ঘড়ির দিকে চেয়ে দেখলাম 10টা 15 হয়েছে। না, আমি যাব না, আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমও আসছে না। হঠাৎ রাজ্যের সকল ঘুম যেন আমার চোখে চলে আসলো। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ মনে হলো পরিবেশটা শীতল হয়ে গেছে, তার সাথে সেই মিষ্টি পারফিউমের গন্ধ। আমি ধীরে ধীরে চোখ খুললাম, নিজেকে বাগানে আবিষ্কার করলাম। কিন্তু আমি বাগানে কিভাবে? আমি তো আমার বিছানায় শুয়ে আছি। তাহলে এখানে কি করে এলাম? সামনে তাকাতেই দেখলাম সেই মেয়েটি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। বুঝলাম না আমার সাথে রাগ করার কি আছে। মেয়েটা রাগী চোখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে পিছু যেতে লাগলাম আর বললাম, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই আমার কথা শুনলি না কেন? তোকে না বলেছি আজ বাগানে আসবি? তবুও আসলি না কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার খুব ভয় করছিল আসতে, তাই এজন্য আসেনি। আমি থাকতে কিসের ভয় শুনি? মানে? না কিছু না। হুম, আচ্ছা আপনি কে? আর আমার পিছুই বা কেন নিয়েছেন? আমি আমি হলাম পরিস্থানের রাজকন্যা। মানে? তার মানে আপনি পরী? হা হা হা। আমি কি, তোমার কি আমাকে ভূত মনে হয় নাকি? আমার দিকে ভালো করে তাকাও তো। আমি এই প্রথম মেয়েটার, সরি, পরীটার দিকে ভালো করে তাকালাম। প্রতিবার তো ভয় নিয়ে তাকাই, কিন্তু এবার ভয় নিয়ে না, স্বাভাবিকভাবেই তাকালাম। কি সুন্দর চেহারা, লম্বা ঘন কালো চুল, কাজল কালো চোখ, সাদা ড্রেসে অপূর্ব লাগছে। না, এই ধরনের মেয়ে পৃথিবীতে নাই। এত সুন্দর মেয়ে, একদম নিষ্পাপ চেহারা। আমি তার দিকে তাকিয়েই আছি। মাহি বলল, হ্যালো মিস্টার স্পর্শ। কি দেখো এমন করে? না কিছু না। দেখে কি মনে হলো পরী নাকি ভূত? এই বলে হাসতে লাগলো। কি সুন্দর হাসি! আগে তো এমন করে হাসেনি। আগে হাহা করে ভূতের মতো হাসতো, আর এখন পরীর মতো হাসছে। কি এত ভাবার আছে? না, সব কিছুই পরীর মতো। তবে, মাহি বলল, তবে আবার কি? আমি বললাম, আমি শুনেছি পরীদের ডানা থাকে, তারা আকাশে ওড়ে। কিন্তু আপনার তো ডানা নেই, তাহলে আপনি পরী কিভাবে? আরে বোকা, আমার ডানা অদৃশ্য করে রেখেছি। দেখাবো নাকি? হুম, দেখান। পরে আমার ভয় পাবে না তো? সেদিন তো এক দৌড়ে ঘরে চলে গিয়েছিলে, আজও যদি দৌড় দাও? না, তাহলে দেখানোর দরকার নেই। হি হি হি, ভিতুর ডিম একটা। আচ্ছা একটা কথা। কি বলো? আপনি আমার কাছে কি চান? মানে আপনি আমার, মানে আপনি আমাকে দেখা দেন কেন? আর আমি কি স্বপ্ন দেখছি? আমি তো আমার বিছানায় শুয়েছিলাম, এখানে কি করে এলাম? মাহি বলল, তোমাকে তো কল করে বললাম এখানে আসার জন্য, কিন্তু তুমি আসলে না। তাই তোমাকে ঘুম পাড়িয়ে এখানে নিয়ে আসছি। আর এটা কোনো স্বপ্ন নয়, যা হচ্ছে সব বাস্তব। আর আজ তো এখানে এনেছি, পরে যদি আমি বলার পরও বাগানে না আসো, তাহলে কিন্তু একদম পরিস্থানে তুলে নিয়ে যাব। ইস, মেয়েটা শুধু হাসে। কি চমৎকার সেই হাসি! আমি পাগল হয়ে যাব। তবে একটা কথা মনে হয় ভয় লাগছে। ছোটবেলায় শুনেছিলাম পরীরা নাকি মানুষদের পরিস্থানে তুলে নিয়ে যায়। আর পরীটাও বলছে যে আমাকে তুলে নিয়ে যাবে। আল্লাহ, আমি কি করব? মাহি বলল, কি হলো, ভয় পেলে নাকি? না মানে প্লিজ আমার ক্ষতি করবেন না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে তুলে নিলে তাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রতিদিন এই বাগানে আসতে হবে কিন্তু। আচ্ছা আসবো, তবু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আচ্ছা, একটা কথা। কি কথা বলুন?
তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে কি নেই তাতে আপনি কি করবেন শুনি? আমি কি করব তাই না? না না না, আপনি তো জিজ্ঞাসা করতেই পারেন। না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওহ, তাহলে ভালোই। ভালো কেন? তুমি তো বোকা, তুমি বুঝবে না। আচ্ছা, আজ যাই। কাল এমন সময় বাগানে আসবে, আর ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবে না। কেন? সেটা অন্য দিন বলবো। এখন আমার যেতে হবে। না গেলে আব্বু যান আম্মি যান চিন্তা করবে। ওকে, যান। মাহি বলল একটা কথা। কি কথা? মনে মনে বললাম, যা যা তাড়াতাড়ি যা, তোর আবার কিসের কথা আমার সাথে? মাহি বলল, কি বললে তুমি? চোখ লাল করে। কই কিছু না তো। আমি তো বললাম কি কথা বলুন। আর মনে মনে কি বলেছ? স্পর্শ বলল, আল্লাহ, পুরীরা কি মনের কথা বোঝে নাকি? আপনি কি মনের কথা বোঝেন? হি হি হি। আমরা মানুষ না, আমরা পড়ি। তাই আমরা মানুষের মনের কথা বুঝতে পারি। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। আমি ভাবছিলাম মনের কথা বুঝবেন না। হি হি হি। আমাকে যে সুন্দর বলেছিলে সেটাও আমি শুনেছি। মাহি লাজুক একটা মিষ্টি হাসি দিল। আর কি অপূর্ব সেই হাসি। আর বলল, আমাকে তুমি করে বলবে। না, আপনি করে বলবো। আপনি করে বললে পরিস্থানে তুলে নিয়ে যাব কিন্তু। না, তুমি করেই বলবো। হি হি হি। ওকে। ওকে, আজ যাই তাহলে। কাল কথা হবে। স্পর্শ বলল, ওকে যাও। ও অদৃশ্য হয়ে গেল। কিছুটা ভয় পেলাম, পরে ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আজ একটু লেট হলো ঘুম থেকে উঠতে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর একটু ফেবুতে গেলাম। ফেসবুকে গিয়ে গল্প লিখতে লাগলাম। গল্প লিখছিলাম, হঠাৎ একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম পরীর দেশের রাজকন্যা। আমি মনে মনে হাসলাম। এখনকার মেয়েরা এই নাম দিয়েও ফেসবুক ইউজ করে, নিজেকে পরী দাবি করে। আরও কয়েকজনের আইডি ওপেন করে অ্যাঞ্জেল অমুক, অ্যাঞ্জেল তমুক, এগুলো দেখলাম। তার কাছে একটা ছবি নিয়েছিলাম। কি বলবো দুঃখের কথা, মেয়েটা দেখতে একদম পেতনির মতো, অথচ নাম অ্যাঞ্জেল অমুক। এই নামগুলো দেখলে আমার হাসি পায়। কেউ হয়তো বললে বিশ্বাস করবে না যে আমি কাল রাতে পরীর সাথে কথা বলেছি। আমার কাছে কোনো প্রমাণে নই, তাই কাউকে পরীর কথা বলিনি। এসব ভাবছি, হঠাৎ পরীর দেশে রাজকন্যা আইডি থেকে মেসেজ আসলো। হাই। জি। আমি বললাম, জি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি? তোমাকে না তুমি করে বলতে বলেছি। আপনি কে বলেন তো? আমি ইসরাত জাহান মাহি, মানে পরিস্থানের রাজকন্যা। পরীরাও ফেসবুক ব্যবহার করে নাকি? কেন করতে পারবে না? না পারে তো। তবে আমি করতাম না, আমার ছোট বোন ইউজ করতো। তাকে বললাম একটা আইডি খুলে দেওয়ার জন্য, তাই দিল। আমি ওর আইডির প্রোফাইলে গেলাম, গিয়ে দেখলাম প্রোফাইলে একটা পরীর পিক, আর কিছু নেই। ফ্রেন্ড মাত্র দুইজন। আরেকজনের আইডি পরীর দেশের রাজকুমারী। আমি জিজ্ঞেস করলাম, পরীর দেশের রাজকুমারী কে? তোমার শালি, মানে? ও সরি, মানে আমার বোন। ও আচ্ছা। আচ্ছা, এখন রাখি। বাই। ওকে বাই। আমিও ফেসবুক থেকে লগ আউট করে গোসল করতে গেলাম। গোসল করে লাঞ্চ করে বাইরে ঘুরতে গেলাম। এক ফ্রেন্ডের সাথে দেখা হলো। ওর সাথে অনেকক্ষণ গল্প হলো। ভাবলাম ওকে পরীর কথা কি বলবো, বললেও কি বিশ্বাস করবে। যাই মেসেঞ্জারের কথাগুলো ওকে দেখাই। কিন্তু এ কি, মেসেঞ্জারে আর কোনো আইডি, ওর কোনো আইডি নেই। সার্চ করলাম, পেলাম না। বুঝলাম এই আইডি আমি ছাড়া কেউ দেখতে পাবে না, অদৃশ্য থাকবো। রাতে খাওয়া শেষ করে শুয়ে আছি, হঠাৎ ফোনে একটা কল এলো। নাম্বার দেখলাম 104640। আমি নাম্বার দেখেই বুঝতে পারলাম এটা পরীর নাম্বার। কল ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কিন্তু বাগানে আসবে, আবার মনে করিয়ে দিলাম। আর যদি না আসো তাহলে বুঝবে মজা। এই বলে ফোন কেটে দিল। যাই হোক, আমি যাব বাগানে। পরীদের সাথে কথা বলতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। রাত 11টা বাজে। আমি বাগানে গেলাম। গিয়ে দেখলাম সে আসেনি। তাই বসে বসে চাঁদ দেখতে লাগলাম। কি সুন্দর আলো দিচ্ছে চাঁদটা। রাত বলে মনেই হচ্ছে না, আজ মনে হয় পূর্ণিমা। তাই দিনের মতো আলো দেখা যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু মাহি এখনও আসছে না। ভালো লাগছে না। আমাকে আসার কথা বলে এখন নিজে আসছে না। কেমন লাগে? ঘরে চলে যাব নাকি? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। পরে ভাবলাম, না, এখানে বসে থাকতে ভালোই লাগছে। বসে বসে চাঁদ দেখি। হঠাৎ কানে নূপুরের ধ্বনি এলো, সাথে সেই পারফিউমের গন্ধ। পরিবেশটা কেমন শীতল হয়ে গেল। বুঝলাম সে এসেছে। সামনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারিদিকে তাকালাম, না, কোথাও সে নেই। কিন্তু সেই পারফিউমের ঘ্রাণ, নূপুরের ধ্বনি জানিয়ে দিচ্ছে সে এসেছে। স্পর্শ। মাহি। মাহি, বলো। অদৃশ্যভাবে উত্তর আসলো। তুমি কোথায়? এই তো তোমার সামনে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমি অদৃশ্য হয়ে আছি।
তাই দেখছো না বলে হি হি করে হাসতে লাগলো। হয়েছে, এখন সামনে আসো। ওকে আসছি। সে আমার সামনে দৃশ্যমান হলো। আজ তাকে অপূর্ব লাগছে। নীল ড্রেস পরেছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, নীল টিপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, যেন জান্নাত থেকে আসা কোনো হুরপরি। বুঝলাম না আজ এত সাজবার কি দরকার ছিল। আমি এক পলকে তার দিকে চেয়ে আছি। সে বলল, আমার দিকে তাকিয়ে, কি দেখছ? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? আজ এত সাজগোজ করলে কেন? তোমাকে দেখানোর জন্য। মানে? মানে কিছু না, তোমার জন্য কয়েকটা পরিস্থানের ফল এনেছি। খাবে? খাবো, কিন্তু আগে ভালো করে তোমার পরিচয় দাও। আমি তো পরিচয় দিলাম, বলল মাহি। আমি ইসরাত জাহান মাহি, পরিস্থানের রাজকন্যা। আমার বাবা হলেন পরিস্থানের রাজা। আমরা দুই বোন। আমি বড় আর আমার ছোট আরেকটা বোন আছে, ওর নাম রাইসা জাহান রাহি। কিন্তু তুমি আমার কাছে আসো কেন? তোমাকে আমার ভালো লাগে, তাই তোমার কাছে আসি। তুমি আমাকে প্রথমে দেখলে কিভাবে? তুমি তো প্রতিদিন এই বাগানে আসো, আর আমিও আমার বান্ধবীরা প্রতিদিন এই বাগানে আসি, এসে খেলা করি। আর এখানে এসেই তোমাকে দেখি এবং তোমাকে ভালো লাগে। তোমাকে দেখতাম প্রতিদিন একা একা চাঁদ দেখছ, নতুবা মোবাইল ইউজ করছো। আচ্ছা, তোমাদের পরীদের দেশে কি আছে? অনেকটা আগ্রহের সাথে প্রশ্নটা করলাম। মাহি বলল, কি আর থাকবে, এই তো পৃথিবীর মতোই, নদী, ঝর্ণা ইত্যাদি। তবে আমাদের পরিস্থানের সব কিছু খুব স্বচ্ছ। এই নাও, তোমার জন্য পরিস্থানের ফল নিয়ে এলাম। খেয়ে দেখো তো কেমন লাগে। আমি দেখলাম ফলগুলো আপেলের মতো, কিন্তু আপেল না। এই ধরনের ফল পৃথিবীতে নেই। একটা ফল মুখে দিলাম। আহ, কি মিষ্টি, খুব সুস্বাদু ফল। পৃথিবীতে এমন ফল আছে বলে মনে হয় না। মাহি বলল, কেমন লাগে ফল খেতে? খুব মজা আর মিষ্টি ফল। এক এক করে সব ফল খেয়ে ফেললাম। আমরা দুজনে বসে আছি। ও বলল, স্পর্শ, বলো। তুমি না আগে এইখানে চাঁদ দেখে দেখে কল্পনা করতে, এই চাঁদ আর পাশে একটা সুন্দরী রমণী থাকলে একটা কবিতা লেখা যেত। কিন্তু তুমি জানলে কিভাবে? আরে বুদ্ধু, তোমাকে তো বললাম আমরা পরীরা মানুষের মনের কথা বুঝতে পারি। ও ভালোই। হুম তো আমি কি সুন্দরী না? তুমি তো দেখতে অপূর্ব সুন্দরী। আচ্ছা, আমাকে নিয়ে একটা কবিতা লিখো। আচ্ছা, লিখব। না, এখনই লিখো। আচ্ছা, আমাকে ভাবতে দাও। ভাবো। এই বলে একটা কবিতা লিখলাম। ওয়াও, খুবই সুন্দর হয়েছে কবিতাটি। এত সুন্দর কবিতা লিখতে পারো? জানি না, হঠাৎ মনে যা আসলো তাই বলে ফেললাম। খুব সুন্দর হয়েছে। জানো, প্রথম যেদিন তোমায় দেখি সেদিনই তোমায় ভালো লাগে, আর তোমার সাথে কথা বলে আরও বেশি ভালো লেগেছে। আমি তোমায় ভালোবাসি স্পর্শ। স্পর্শ বলল, কি বলো এসব? আমি মানুষ আর তুমি পরী, এটা কখনো হতে পারে না। কেন পারে না স্পর্শ? মানুষ আর পরীদের কি কখনো বিয়ে হয়? তুমি বললে আমি পরিস্থান ছেড়ে তোমার কাছে চলে আসব, মানুষের মতো চলাফেরা করব। দেখো, দেখো আমাকে। আমাকে দেখে কি কোনো পরী মনে হচ্ছে? একদম তো মানুষের মতোই দেখা যাচ্ছে। তা ঠিক, কিন্তু? হুম কোনো কিন্তু না। বলো ভালোবাসো। বাসি। আসলে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই বেশি কাহিনী না করেই মেনে নিলাম। মাহি বলল, সত্যি আজ আমি অনেক খুশি গো। আমার না এখন যেতে হবে। আব্বুজান আম্মুজান চিন্তা করছে। আমি যাই। যাও। আই লাভ ইউ স্পর্শ। আই লাভ ইউ টু মাহি। গেলাম। আল্লাহ হাফেজ। কাল এমন সময় আবার আসবে। ওকে, আল্লাহ হাফেজ। মাহি চলে গেল। কেমন যেন একা একা লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:45 বাজে। ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে প্রতিদিনের মতো আম্মুর ডাকে ঘুম ভাঙল। আম্মু বলেন, রাতে না ঘুমিয়ে কি করিস? এত লেট হয় কেন? জানি না আম্মু, ঘুম আসে না। মোবাইল কাছে রাখলে ঘুম কিভাবে আসবে? আরে আম্মু, মোবাইলের জন্য না, ওই পড়ি। কি পড়ি? না আম্মু, কিছু না, ক্ষুধা লাগছে, খাবো। আচ্ছা, খেয়ে নে। সকালে নাস্তা করে একটি বাহিরে বের হলাম, কিন্তু ভালো লাগছে না। শুধু পরিটার কথা মনে পড়ছে। শুধু ভাবছি কবে রাত হবে। অবশেষে রাত হলো। আমি গিয়ে বাগানে বসে আছি। হঠাৎ সেই নূপুরের আওয়াজ, মিষ্টি পারফিউমের ঘ্রাণ পেলাম। তার মানে সে এসেছে। আমি সামনে তাকাতেই খুব অবাক হলাম। একটা ডানাওয়ালি পরী আমার সামনে দাঁড়িয়ে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। পরী বলল, মিস্টার স্পর্শ, আপনার তো সাহস কম না? মানুষে পরীদের সাথে প্রেম করেন, আজ পরীদের সাথে প্রেম করার মজা দেখাবো। বলেই সামনে আসতে লাগলো। আমি ভাবলাম, আল্লাহ, আবার কে? মাহি কোথায়?
ও আজ এলো না কেন? এই দুষ্টু পরীটা কি মাহিকে মেরে ফেললো নাকি? ডানাওয়ালি পরীটা আমার কাছে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। পরীটা বলল, পরীর সাথে প্রেম করার মজা আজ বুঝাবো। কত বড় সাহস! মানুষে পরীদের সাথে প্রেম করেন। পরীটা রাগী ভাব নিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি ভেবেই নিলাম আজ আমার জীবনের শেষ রাত। পরীদের সাথে কখনো লড়াই করে পারবো না। না জানি কি পাপ করেছিলাম, তার জন্যই আজ মরতে হচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ঘামছি। হঠাৎ আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম যা হবার হবে, আমি চোখ খুলব না। হঠাৎ পরীটা হাহা করে হাসতে লাগলো আর বলল, আপনি এত ভয় পান কেন? চোখ খুলুন। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। দেখলাম না, সেই রাগী ভাব আর নেই। তার মানে কি আমাকে মারবে না? কি হয়েছে কিছুই বুঝছি না। পরীটা বলল, হি হি, আপনার নাকি অনেক ভয়? তাই আমি ভয় দেখানোর জন্যই এমন করলাম। রাগ করবেন না প্লিজ। আমি কিছুই ভেবে পাচ্ছি না পরীটা কি বলে এসব। আবার বলতে শুরু করলো, আমি কি আপনাকে মারতে পারি বলুন? আপনি আমার 10টা না 5টা না, একমাত্র দুলাভাই। আপনার সাথে একটু মজা করলাম। মানে? কিসের দুলাভাই? আমি তো এখনও বিয়েই করিনি। বিয়ে করেননি তো কি হয়েছে, পরে তো করবেন। আর আমাকে চিনেননি নাকি? আমি রাইসা জাহান রাহি, ইসরাত জাহান মাহির একমাত্র ছোট বোন। ও তাই বলে এভাবে ভয় দেখাবেন? হুম, ভালো করেছি। আর আমাকে তুমি করে বলবেন, কারণ আমি আপনার একমাত্র শালী। কথাটি শুনে মন ভরে গেল। আমি সাহস করে নিয়ে বললাম, আমার আদরের শালী, তুমি আমাকে তুমি করে বলিও, কারণ আমিও তোমার একমাত্র দুলাভাই। দুলাভাই, আই লাভ ইউ শালী। আমি তোমাকে অনেক ভালোবাসি গো। তোমার বোন মাহি যেমন তেমন সুন্দর না, তুমি যেমন সুন্দর। আমি তো তোমার মতো সুন্দর মেয়ে একটাও দেখিনি গো। সত্যি বলছো দুলাভাই? আমি খুব সুন্দর? শালী, আমাকে আই লাভ ইউ বলো গো। হঠাৎ করে কান্নার আওয়াজ কানে এলো। পাশে দেখি মাহি কান্না করছে। মনে মনে বললাম, আল্লাহ, এখানে মাহি কখন এলো? স্পর্শ বলল, ও শালী, তোমার বোন এখানে কখন এলো? আপু তো সে কখনই এসেছে, এতক্ষণ অদৃশ্য হয়েছিল। কি বলো? আমাকে আগে বলবে না? এখন যে তোমার বোন রাগ করেছে, আমি কি করব? কি আর করবে দোলা ভাই, ওকে ওকে ভুলে আমার সাথে প্রেম করো। না 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 শালী, এ হতে পারে না। আমি শুধু তোমার বোনকেই ভালোবাসি। আমাকে ভালোবাসো না? না, আমি শুধু তোমার বোনকেই ভালোবাসি। তাহলে আমি গেলাম, আমাকে ভালোবাসতে হবে না। অনেক কষ্ট পেলাম। না না, তোমাকে ভালোবাসি তো। তুমি যে আমার একমাত্র শালী। এখন বলে দাও, তোমার আপুর রাগ কী করে ভাঙায়? আমি জানি না। আমি গেলাম, বাই। তারপর আকাশে উড়ে চলে গেল। এই প্রথম পরীদের আকাশে উড়তে দেখলাম। মাহি তো অদৃশ্য হয়ে চলে যায়। আমি ধীরে ধীরে মাহির কাছে গেলাম। দেখলাম এখনও কান্না করছে। আহা বেচারি, আমাকে অনেক ভালোবাসে। মাহি কিছুই বলল না, কান্না করতেই আছে। কান্না করছো কেন? ভালো করছি, কান্না করছি। আমি কান্না করলে তোমার কি? আমারই তো সব। তুমি তো আমার কলিজা। আমি তোমাকে খুব ভালোবাসি। তাই কান্না করলে আমার কষ্ট হয়। না, তুমি তো রাহিকে ভালোবাসো। যাও রাহির কাছে। আমার কাছে কি? রাহি তো তোমার ছোট বোন। আর তোমার জন্যই তো রাহিকে ভালোবাসি। রাহি না আমার একমাত্র শালী? আর আমারও ছোট বোন নেই, তাই তো বললাম। আমাকে কখনো নিজ থেকে আই লাভ ইউ বলেছ? কিন্তু আজ রাহিকে বললে। বলতে বলতে আবার কান্না করে দিল। ওই শালী তাই আর কি ফাজলামি করেছে। এই কাঁদবে না প্লিজ, ওকে তো মজা করে বলি, তাই বলতেই পারি। কিন্তু তোমাকে তো সত্যি সত্যি বলতে লজ্জা করে। বলতে পারি না। মাহি, সত্যি তো? সত্যি। 3 সত্যি বলো। সত্যি সত্যি সত্যি। রাগ কমেছে না কমেনি? এখনও কমেনি? কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলবে, তবে স্পেশালভাবে। সেটা কিভাবে জানি না। আমি গিয়ে বাগান থেকে একটা গোলাপ ফুল আনলাম। এনে তার সামনে হাঁটু গেড়ে বললাম, চাঁদ ছাড়া যেমন রাতটা অসহায়, ফুল ছাড়া যেমন বাগানটা অসহায়, তেমনি তুমি ছাড়া আমি অসহায়। ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। ভালোবেসে তোমাতে আমি হারাতে চাই। দিবে কি সেই সুযোগ? আই লাভ ইউ আমার পরি। মাহি বলল, আই লাভ ইউ টু স্পর্শ। হি হি হি। উফ, ঘায়েল করা হাসি। আমি বসে আছি আর ভাবছি রাতের কথাগুলো। আচ্ছা, রাতের কথা কাউকে বললে কি কেউ বিশ্বাস করবে? আচ্ছা, আম্মুকে বলবো? ভালোও লাগছে আবার ভয় করছে। এসব ভাবছি, এর মাঝে হঠাৎ আম্মু এলেন। কি ভাবছিস? না কিছু না। তাহলে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না আম্মু, এমনি। হুম, এই নে চা। ধন্যবাদ আম্মু। আম্মু চলে গেলেন। আমি আবারও ভাবতে লাগলাম, কিন্তু ভেবে কিছুই পেলাম না, তাই ভাবা বাদ দিলাম। রাত 10টা। বাগানে যাব কি না ভাবছি, কিন্তু এখন বাগানে না গেলেও ভালো লাগে না। পরীটাকে খুব মিস করি। কি সুন্দর চেহারা। আর সে কিনা আমার মতো একটা ছেলের প্রেমে পড়ল। তাই বাগানে চলে গেলাম।
গিয়ে দেখি ও এখনও আসেনি। আমি ওর জন্য অপেক্ষা করতে থাকি। হঠাৎ নূপুরের ধ্বনি কানে এলো, সাথে মিষ্টি পারফিউমের ঘ্রাণ। সে এসেছে, আমি বললাম। স্পর্শ, আসতে এত দেরি করলো কেন? মাহি বলল, কোথায় দেরি করলাম? আমি তো সময় মতো এলাম। তুমি এত তাড়াতাড়ি চলে আসো কেন? আমার ঘরে ভালো লাগে না, শুধু তোমার কথা মনে পড়ে, তাই চলে আসি। মাহি বলল, পাগল, আমাকে নিয়ে এত ভাবো? তুমি কি আমায় নিয়ে ভাবো না? ভাবি তো। তাহলে আর দেরি করে আসবে না। আমার তো এই সময় পরিস্থান থেকে বের হতে হয়। আব্বু আম্মু তো আর বের হতে দিবে না। আমরা সব পরীরা একসাথে বের হই, তারপর ওরা সব নাচতে চলে যায়, আর আমি তোমার কাছে চলে আসি। বুঝলে? বুঝলাম। আচ্ছা, তোমরা পৃথিবীতে নাচতে আসো কেন? তোমাদের পরিস্থানে কি নাচার জায়গা নেই? আছে, তবে আমাদের পৃথিবীতে আসতে ভালো লাগে, তাই আসি। আচ্ছা, আমার একটা কথা রাখবে? বলো। একটা না, সব কথাই রাখবো। তুমি না আমার হবু বর? বলে হাসতে লাগলো। আমাকে তোমাদের পরিস্থানে নিয়ে যাবে? আমার ছোট থেকেই অনেক ইচ্ছা পরীর দেশে যাব। ও আচ্ছা, নিয়ে যাব, তবে আরেক দিন। কেন আরেক দিন কেন? এমনি না, আমি আজই যাব। সত্যি যেতে চাও? আচ্ছা, আচ্ছা, তাহলে নিয়ে যাব। মাহি দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করেই দেখি তার ডানা দেখা যাচ্ছে। ওই ডানা দুটোতে তাকে আরও সুন্দরী লাগছে। পরীর সাজে তাকে অপূর্ব লাগছে। তারপর মাহি বলল, আমাকে জড়িয়ে ধরো। আমি বললাম, কেন? আরে বোকা, তোমার তো আর ডানা নেই যে আমার মতো উড়ে উড়ে যাবে। তাই তুমি আমাকে জড়িয়ে ধরবে, আর আমি উড়ে উড়ে যাব, বুঝেছ? ওহ। আমি গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। একদম ওর কাছে, ওর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। তবে মুহূর্তটা অনেক ভালো লাগছে। সে আমাকে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধরো, না হলে কিন্তু পড়ে যাবে। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তাহলে আমরা কি এখন উঠতে পারি? হুম। তুমি ভয় পাবে না, ওকে? আচ্ছা। আমি সত্যি বলতে আমার খুব ভয় করছে, যদি পড়ে যায় উপর থেকে। ও আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। আমার হার্টবিট লাফাতে লাগলো। আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে গেলাম। আমি একবার নিচে তাকিয়ে চিৎকার করে উঠলাম। ও বলল, কি হয়েছে? না, নিচে তাকিয়ে দেখলাম আমরা মাটি থেকে অনেক উপরে উঠছি, তাই ভয় পেয়েছি। ও হিহি করে হেসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, ভয় পাবে না বাবু, আমি আছি তো। আমি তো তোমায় ছেড়ে দিব না, তাহলে তুমি পড়বে কিভাবে? আমি চোখ বন্ধ করে ফেললাম আর ওর বুকে মাথা রাখলাম। চোখ খোলা থাকলে হঠাৎ নিচে তাকিয়ে ভয় পাবো। ওর বুকে মাথা রাখতে ভালোই লাগছে। সেও আমাকে খুব সুন্দর করে জড়িয়ে ধরেছে। আমরা মেঘের উপর দিয়ে উড়তে লাগলাম। অনেকটা পথ যাওয়ার পর আমি ওকে বললাম, আর কত দূর? সে বলল, ওই তো আর একটু দূর, 5 মিনিটে চলে যাব। একটু পরে সে এক জায়গায় এসে থামলো এবং বলল, এই হলো আমাদের পরিস্থান। আমি চারিদিকে তাকালাম, দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ, পাহাড়, ঝর্ণা ইত্যাদি, নদী ইত্যাদি। আমি যেরকম কল্পনা করেছি তার থেকেও অনেক গুণ সুন্দর। সে আমার হাত ধরে বলল, আসো, তোমাকে সব জায়গা দেখায়। সে আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি এখন বুঝতে পারছি না আমি কি দেখব। দুটি সুন্দর জিনিস একসাথে হলে মানুষ কোনটি দেখে? একদিকে পরিস্থানের সেই সুন্দর জায়গা, অপরদিকে রাজকন্যা আমার হাত ধরে হাঁটছে। আমি কি রাজকন্যাকে দেখব নাকি জায়গাগুলো দেখব? পরে ভাবলাম, রাজকন্যাকে তো সারা জীবন দেখব, এখন জায়গাটি দেখি। কি সুন্দর জায়গা! এক জায়গায় গিয়ে দেখলাম দুধের পুকুর, দুধের পুকুর। সে আমাকে বলল, এই যে পুকুরটি দেখছো, এই দুধের পুকুরে আমরা রাজপরিবারের নারীরা গোসল করি। আমি বললাম, এই জন্যই তো তোমরা এত সুন্দরী। আরে যা, আমরা এত সুন্দরী না। তারপর আমি ওর কাঁধে 2 হাত দিয়ে বললাম, দেখি তো আমার পরীটাকে, ওনাকে সুন্দরী না? ওর চোখে চোখ রাখলাম, ও চোখ বন্ধ করে নিল। আমি খুব কাছ থেকে তাকে দেখলাম, কি সুন্দর মুখ। আমি তার আরও কাছে চলে গেলাম, তার কপালে একটা চুমু দিলাম। এই প্রথম কোনো মেয়েকে স্পর্শ করলাম, না মানে চুমু খেলাম। কেমন যেন অনুভব হলো। মাহি চোখ খুলে বলল, আচ্ছা এখন ছাড়ো তো, সকালের মধ্যে আবার তোমাকে পৃথিবীতে নিয়ে যেতে হবে। আচ্ছা চলো। আমি তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। সে আমাকে পরিস্থানের অনেক জায়গাগুলো দেখালো। আমি তাকে বললাম, আচ্ছা তোমার আব্বু আম্মুকে আমার কথা বলেছ? না, এখনও বলিনি। তুমি বলেছ? না। আগে তুমি তোমার বাবা মাকে বলো। আমার ভয় হয়, ওরা কি রাজি হবে? মাহি বলল, হবে। আমার আম্মি যান আব্বু যান আমায় অনেক ভালোবাসে। তাহলে বলো না তাড়াতাড়ি তোমার আব্বু আম্মুকে, তোমাকে ছাড়া ভালো লাগে না এক মুহূর্ত। মাহি বলল, ইস রে, তোমাকে বিয়ে করব, আজই করে নাও। হিহি করে হাসতে হাসতে বলল মাহি।
তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না আমার। মাহি বলল, এখন চলো, তোমাকে পৃথিবীতে নিয়ে যাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। এখন আর ভয় লাগছে না। আমি তার দিকে চেয়ে আছি, আর সে উড়ছে। অপূর্ব লাগছে ওকে। একসময় আমরা এসে আমাদের বাগানে নামলাম। সে বলল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি গেলাম। আমি বললাম, ওকে যাও, আই লাভ ইউ টু। গেলাম, খোদা হাফেজ। সে চলে গেল। ঘড়িতে দেখলাম রাত 3:15 বাজে। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আম্মুকে বললাম, আম্মু, পরীরা কি বাস্তবে আছে? কেন? না, এমনি জানতে চাইলাম। হ্যাঁ, আছে। আচ্ছা, পরীরা কি মানুষের ক্ষতি করে? যারা ভালো তাদের ক্ষতি করে না। আর পরীদের যাদের পছন্দ হয় তাদের পরিস্থানে নিয়ে যায়। আর পরীদের সাথে কেউ বেয়াদপি করলে তাকে মেরে ফেলে। ও আচ্ছা, কি সাংঘাতিক। তুই এসব জেনে কি করবি? না, এমনি। এই বলে চলে এলাম। আমি ভাবছি আম্মুকে কি করে বলবো যে আমি পরীকে ভালোবাসি। আম্মু হয়তো কখনোই মেনে নিবে না, যদি পরী আমাকে পরিস্থানে নিয়ে যায় এই ভয়ে। কিন্তু আমি তো পরিস্থানে গিয়েছি রাত 10টা। আমি আমার বাগানে বসে আছি, আকাশের চাঁদ দেখছি। কিছুক্ষণ পরে নাকে সেই মিষ্টি পারফিউমের ঘ্রাণ এবং এবং নূপুরের ধ্বনি কানে এলো। দেখলাম মাহি সত্যি এসেছে। আজ একটা নীল ড্রেস পরে এসেছে, সাথে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। অসম্ভব রকমের সুন্দর লাগছে নীল পরীর সাজে। আমি তার দিকে তাকিয়ে আছি। সে বলল, এই এত দেখার কি আছে শুনি? চলো আজ এক জায়গায় যাব। কোথায় যাবে? পরিস্থানে নাকি? আরে না, পৃথিবীতেই থাকবো, একটা ঝর্ণার কাছে। খুব সুন্দর জায়গা। আমি মাঝে মাঝেই যাই, আজ তোমাকে নিয়ে যাব। তাহলে চলো। মাহি তার ডানা দুটি দৃশ্যমান করলো। এখন আরও বেশি সুন্দর লাগছে। সে বলল, আমাকে জড়িয়ে ধরো। আমিও গিয়ে ধরলাম। ও উড়তে শুরু করলো। উড়তে উড়তে এক জায়গায় এসে নামলো মাহি। সত্যি জায়গাটা অনেক চমৎকার। ঝর্ণার পানি পড়ছে, চারিদিকে পাহাড় আর চাঁদটা আলো দিচ্ছে। স্পর্শ বলল, এত সুন্দর জায়গাটি, সত্যি তোমার প্রশংসা করতে হয় মাহি। আমার পছন্দের প্রশংসা তো করতেই হবে, কারণ আমার প্রথম পছন্দ হলে তুমি। আমার মাঝে এমন কি আছে যে আমাকে ভালো লাগে তোমার? বললাম আমি। মাহি বলল, আছে অনেক কিছুই। এখন ঝর্ণার চাঁদ দেখো তো। মাহি আমার কোলে শুয়ে চাঁদ দেখছে, আর আমি মাহিকে দেখছি। চাঁদের আলো এসে মুখে পড়েছে। কিছু চুল এসে তার কপালটা একটু ঢেকে দিয়েছে। চাঁদ না দেখে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তুমি চাঁদের থেকে কোনো অংশে কম নাকি? আমার চাঁদ দেখতে হবে না, তোমাকে দেখলেই হবে। এই শোনো, আম্মিজান আর আব্বুজানকে তোমার কথা বলেছি। ওরা কাল তোমাদের বাড়িতে আসবে। কি বলো, ওরা মেনে নিয়েছে? হুম, বললাম না, ওরা আমাকে অনেক ভালোবাসে। ছোটকাল থেকেই তাদের কথার অবাধ্য হয়নি। আমার একটা কথা কি তারা রাখবে না? আচ্ছা, তারা কি বলতেই রাজি হয়ে গেল নাকি? না, তবে তাদের বুঝিয়েছি, তারপর রাজি হয়েছে। ও আচ্ছা, কালকে কে আসবে? বেশি কেউ না, আম্মিজান, আব্বুজান আর রাহি। আর কেউ তো আমাদের পরিবারে নেই, শুধু প্রজারা ছাড়া। ও, তো তো তোমার আম্মিজান আব্বুজানকে বলেছ? না, এখনও বলিনি। কি, কাল আসবে আমার পরিবার আর তুমি এখনও কিছু বলনি? না, মানে ভয় লাগে। কিসের ভয়? আজই বলবে। আচ্ছা, আসবে। তোমার আব্বু আম্মু কি দিনে আসবে নাকি রাতে? রাতেই আসবে। আমরা রাতে চলাচল বেশি বেশি করি। আচ্ছা, তারা কি খেতে পছন্দ করে? কি রান্না করব তোমাদের জন্য? কিচ্ছু করতে হবে না, যা দিবে তাই খাবে। আচ্ছা, তাহলে তো ভালোই। হুম, চলো এখন যাই, অনেক রাত হয়েছে। আচ্ছা চলো, তবে একটা কথা। কি বলো? তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আসলে নীল রং যে কেউ পরলে খুব সুন্দর লাগে, আর তুমি তো পরি, তা একটু বেশি সুন্দর লাগছে। লাগবেই তো, তোমার হবু স্ত্রী বলে কথা। এরপর আবার মাহির সাথে উড়ে বাগানে চলে এলাম। মাহি বলল, আমি এখন যাই, তুমি আম্মিজানকে আমাদের কথা বলবে। আচ্ছা, দোয়া করিও আম্মু যেন রাজি হয়। আর তুমি আরও একটু থেকে যাও না? না বাবু, আমাকে যেতে হবে। বিয়ের পর তো সবসময় থাকবো। এখন যাই। আচ্ছা যাও। মাহি চলে গেল। আমিও রুমে এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি করে আম্মুকে বলি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই করিনি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আমি ফ্রেশ হয়ে আম্মুর সাথে নাস্তা করতে বসলাম। আজ পরীর কথা বলবো, এখনই বলে দিই, কিন্তু হার্টবিট করছে, কি করে বলি। তারপরে বললাম, আম্মু। হ্যাঁ বল। আম্মি। কি? আমি জান। কি বলবি বল, এতবার ডাকার কি আছে? আমি তোমাকে খুব ভালোবাসি, এটা তো জানি, কিন্তু এটা বলার জন্য এত কিছু? না, মানে কি করে যে বলি,
বলতে চাইলে বল, আর বলতে না চাইলে বাদ দে। না না, বলছি, বল। আমি না একজনকে ভালোবাসি। অনেক সাহস নিয়ে কথাটা বললাম, এখনও হাত কাঁপছে। ও মা, কাকে ভালোবাসিস? আর এই কথা বলতে এত সময় নিতে হয়? আমি ভাবছিলাম কি জানি বলবি, মনে হয় অনেক টাকা দরকার, অমন আদুরে গলায় ডাকছিলি। আম্মু, আমি কি শুধু টাকা চাই? না মানে আমার এত ভালো ছেলেটি কি টাকা চাই? তো মেয়েটি কে? তোর বাবাকে বলে বিয়ের কথা পাকাপাকি করে দিই। আমি সারাদিন একা বাড়িতে থাকি, বৌমা এলে সময় কাটবে। মেয়েটাকে বল। মা, ও মেয়ে না। কি? ছেলে হয়ে ছেলের প্রেমে পড়েছিস নাকি? মাথা ঠিক আছে? না মানে ও মেয়েই, ছেলে না। তাহলে বললি যে মেয়ে না। ও মেয়ে না, পড়ি। আর আজ রাতে ওর বাবা মা আসবে আমাদের বাড়িতে। আল্লাহ, কি বলে ছেলেটা? ডাক্তার দেখাবো নাকি হুজুর দেখাবো? বাবা, এই কথা আর কাউকে বলবি না, বললে তোকে পাবনায় পাঠাতে হবে। কি আমি পাগল? দাঁড়াও, তোমাকে সব খুলে বলি। বল। তারপর আম্মুকে সব কথা খুলে বললাম, কিভাবে পরীর সাথে পরিচয় হলো। আম্মু বললে, বাবা, এটা হয়তো তুই স্বপ্ন দেখেছিস। তারপর আয়াতুল কুরসি পড়ে আমাকে আমার বুকে ফু দিল। আম্মু আমাকে বললেন, আল্লাহ আমার ছেলেটা যেন পাগল না হয়। সত্যি নাকি মিথ্যা তা আজ দেখবে আম্মু, ওরা আজ রাতে আসবে। এখনই টাকা দাও, ওদের জন্য বাজার করব। দেখ বাবা, ওটা স্বপ্ন, ওরা আসবে না। তারপরও এই টাকা নে। আমি টাকা নিয়ে বাজারে এসে অনেক কিছু কিনলাম। পরীর আব্বু আম্মু আসবে বলে কথা। বাজারে এনে আম্মুকে দিলাম রান্না করতে। আম্মু রাজি না, তারপরও আমার কথায় রান্না করলেন। আম্মুর মুখ দেখে বোঝা যাচ্ছে আম্মু একটুও রাজি না। আম্মু নিশ্চিত যে ওরা আসবে না। রান্না করা হলো। রাত 10টা। আমি বাগানে গিয়ে অপেক্ষা করলাম, কিন্তু কেউ আসছে না। রাত বাড়তে থাকলো। 11টা, 12টা, 1টা হলো, কিন্তু কেউ এলো না। রাত 3টা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। আম্মুর কাছে অনেক লজ্জা পেলাম। তাহলে এগুলো স্বপ্ন ছিল আর আমি কিনা বাস্তব ভাবলাম। সত্যি খুব খারাপ লাগছে। ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বললেন, তোর পরীর বাবা মা কোথায়? আম্মু বললেন, তোর পরীর বাবা মা তো এলো না। আমি বলেছিলাম এটা স্বপ্ন, কিন্তু তুই বিশ্বাস করলি না। এখন বিশ্বাস হলো? আম্মু, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এসব নিয়ে আর ভাবিস না। সুন্দর লাল টুকটুকে একটা মেয়ে এনে দিব, পরীর থেকেও সুন্দর, কেমন? আমি অস্ফুট শব্দে বললাম, আম্মু চলে গেল। আমি ভাবছি, এটা কি সত্যি স্বপ্ন ছিল? এই সব স্বপ্ন কিভাবে হয়? স্বপ্ন হওয়ার তো কথা না। আবার স্বপ্নও হতে পারে। বাস্তবে কি পরীর সাথে মানুষের কোনো সম্পর্ক হয়? তাই এটি স্বপ্নই। তবে স্বপ্ন হলেও আমি পরীকে অনেক মিস করছি। ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। কিন্তু একটা স্বপ্ন নিয়ে ভাবতে থাকলে আমার হবে না, আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। তাই ভাবনা বাদ দিলাম। রাত 10টা। প্রতিদিন এই সময় বাগানে যাই, কিন্তু আর যাব না। কেমন যেন খারাপ লাগছে। বাগানে যাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আজ আর গিয়ে কী হবে? আজ তো কেউ আসবে না বাগানে। ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ করে মোবাইলে একটা কল এলো। সেই পুরনো নাম্বার দেখলাম, একটু অবাক হলাম। হয়তো স্বপ্ন দেখছি, তারপরেও কলটা ধরলাম। ওপাশ থেকে বলল, হ্যালো স্পর্শ। কে? আমি কে? আমি ইসরাত জাহান মাহি। তো আমি কি করব? একটু বাগানে আসো প্লিজ। সরি, আমি পারবো না, শুধু শুধু স্বপ্নে এসে কথা বলতে। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। মাহি বলল, আছে, বাস্তবে অস্তিত্ব আছে, তুমি একটিবার আসো। ওকে, আসছি। আমি বাগানে গিয়ে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো আজও তাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এটা তো স্বপ্ন দেখছি আমি। বাস্তব হলে কাল আম্মুর সাথে তারা দেখা করতে আসতো, কিন্তু আসেনি। কি ভাবছো? না, কিছু না। ভাবছো কাল কেন এলাম না, তাই তো? না, এটা তো স্বপ্ন, আর স্বপ্ন তো বাস্তবে আসতে পারে না, তাই না? আসলে এটা না। কি হয়েছে কাল তোমায় খুলে বলি। কি আর বলবে? জানো তো, আমার বাবা হলেন পরিস্থানের রাজা। কাল এক দুষ্টু জিনের বিচার করার প্রয়োজন হয়েছিল। জিনটা এক পরীর সাথে খারাপ ব্যবহার করেছিল। তাই সবাই মিলে আব্বুজানের কাছে বিচার দিয়েছে। তাই বিচার করতে গিয়ে আসতে পারিনি। সরি তার জন্য। আম্মুর কাছে কত লজ্জা পেয়েছি তোমার কথা বলে। সরি। আমার তো কিছু করার ছিল না। তবে আজ আম্মিজান, আব্বুজান আর রাহি আসবে। এই তো তারা চলে এলো। দেখলাম একটা জিন আর একটা পরী এসেছে, সাথে রাহিও। হয়তো এটাও স্বপ্ন। যতক্ষণ পর্যন্ত আম্মু দেখছেন ততক্ষণ না বিশ্বাস করা যায় না। মাহি পরিচয় করিয়ে দিল তার আব্বু আম্মুর সাথে। আমি তাদের সালাম করলাম। মাহির বাবা দেখতে খুব স্বাস্থ্যবান, আর ওর মা দেখতে খুব সুন্দর, একদম মাহির মতো। আমি তাদের নিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু তাদের দেখে অবাক হলেন, কারণ আম্মু প্রথম এমন জিন ও পরীদের দেখছেন।
মাহির মা তো ডানাও অদৃশ্য করেনি। আম্মু ওদের দেখে অবাক হলেন, কারণ আম্মু প্রথম এমন জিন এবং পরীদের দেখছেন। মাহির মা তো, ওরা আম্মুকে সালাম দিল আর মাহি পা ছুঁয়ে সালাম করলো। আম্মু জবাব দিল আর মাহিকে বুকে জড়িয়ে নিয়ে আদর করলেন। তারা পরিস্থান থেকে অনেক খাবার নিয়ে এসেছে। আমরা তো কিছু রান্না করিনি, তাই ওরা যা এনেছে তাই দিলাম। ওরা আম্মুর সাথে বিয়ে নিয়ে কথা বলছে। রাহি আমাকে ইশারায় বলল বাগানে যাওয়ার জন্য। আমি গেলাম। রাহি বলল, দুলাভাই তোমার কোনো ভাই নেই? না, কেন? না, তোমার ভাই থাকলে প্রেম করতাম। কেন, ভাইয়ের সাথে প্রেম করবে কেন? আমি কি মরে গেছি নাকি? হি হি, তুমি তো আপুকে বিয়ে করছো, আমাকে না। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি জানো। ওই মাহিকে তো এমনি বিয়ে করছি। তবে তোমার ভাই একটা থাকলে সত্যি প্রেম করতাম, পরে দুই বোন একসাথে থাকতাম। রাহির সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে চলে এলাম। ঘরে গিয়ে যা শুনলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। কাল নাকি মাহির সাথে আমার বিয়ে। তারপর মাহির আম্মু আব্বু চলে গেল। আমি বললাম, কি আম্মু, এখন বিশ্বাস হলো তো? তুই তো অনেক ভাগ্যবান, পরীকে বউ হিসেবে পেয়েছিস। কেন, আমি কি দেখতে খারাপ? না, আমার ছেলে তো রাজকুমার। আম্মু, পরীকে আমি বিয়ে করছি, ভাবা যায়? ভাবা যায় এগুলো? দিব একটা থাপ্পড়। চুপ কর। আমি চুপ। আজ পরীর সাথে আমার বিয়ে, ভাবতেই কেমন জানি আনন্দ লাগছে। তবে বিয়েটা খুব সাধারণভাবেই হচ্ছে, কোনো আয়োজন নেই, সাদামাটাভাবেই। রাত্রে পরীর মানে মাহির মা বাবা মাহিকে নিয়ে আসবে আর কাজী এনে বিয়ে দেওয়া হবে। কাউকে দাওয়াত দেওয়া হয়নি বিয়েতে। রাত 10টা। মাহির পরিবারের সবাই আমাদের বাড়িতে বসে আছে। কাজীকেও আনা হয়েছে। কনের সাজে মাহিকে অসম্ভব সুন্দর লাগছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। কাজী সাহেব মাহিকে কবুল বলার জন্য বললেন, কিন্তু সে শুধু কান্না করছে। আমি বুঝতে পারছি না এখানে তো কান্না করার কি আছে। সে যা চাইছে তাই তো পেয়েছে। অনেকক্ষণ পরে সে কবুল বলল। এরপর আমাকেও কবুল বলার জন্য বলল। আমারও কেমন জানি খুব খারাপ লাগছিল। খুব কান্না পাচ্ছিল, কিন্তু পুরুষ মানুষের কাঁদতে নেই। অনেক সময় অনেকে বলে পুরুষদের মন বলতে কিছু নেই, কারণ তারা অতি দুঃখেও কাঁদে না। কবুল বলে দিলাম। বিয়ে হয়ে গেল। মাহির বাবা আমাকে বললেন, আমার মেয়েটিকে দেখে রেখো, অনেক আদরের মেয়ে আমার, তোমাকে অনেক ভালোবাসে। আমি অস্ফুটভাবে জবাব দিলাম, মাহির আম্মু আমার আম্মুকে বললেন, আমার মেয়েটিকে দেখে রাখবেন। আম্মু বললেন, তা আবার বলতে হয় নাকি? আমার নিজের কোনো মেয়ে নেই, আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। রাহি আমাকে বলল, আমার আপুকে যদি কষ্ট দাও তাহলে তোমাকে আস্ত রাখবো না। অনেক অনেক ভালোবাসি আমার আপুকে। আমি কি কম ভালোবাসি? জানি না, তবে আমার থেকে বেশি বাসো না। আচ্ছা, তুমি তো শুধু তোমার আপুকে ভালোবাসো, আমাকে না। বাসি তো, তুমি তো আমার বড় জামাই, তোমাকে ভালো না বাসলে হয়? আমি আমার ছোট বউ রাহিকে অনেক ভালোবাসি। বললাম, হি হি, হয়েছে, আমাদের যেতে হবে। তারা সবাই চলে যাচ্ছে। মাহির চোখে পানি ছলছল করছে, যেন আকাশ খুব মেঘ করেছে, হঠাৎ বৃষ্টি নামবে। তবে আকাশ থেকে নয়, মাহির চোখ থেকে। যাওয়ার আগে আরেকবার মেয়েকে আদর করে নিলেন তার মা বাবা। আর রাহি বলল, তোকে খুব মিস করব আপু। সাথে সাথেই কান্নায় ভেঙে পড়ল মাহি। আমি গিয়ে মাহির পাশে দাঁড়ালাম। তার মা বাবা বোন চলে যাচ্ছে। আমি মাহির হাত শক্ত করে জড়িয়ে ধরলাম। মাহি আমার বুকে মাথা রাখলো। আমি বাগানে দাঁড়িয়ে চাঁদ দেখছি। মাহি আমার ঘরের খাটে বসে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি আর বাগানে না দাঁড়িয়ে চলে গেলাম ঘরে। গিয়ে দেখি মাহি কান্না করছে। আমি বললাম, কান্না করছো কেন মাহি? আগে প্রতি রাতে আমরা সব বান্ধবীরা মিলে বিভিন্ন জায়গায় ঘুরতাম, অনেক আনন্দ করতাম। আম্মিজান আব্বুজান আমায় অনেক আদর করতেন, কিন্তু এখন আর তাদের দেখতে পারবো না আমি। কেঁদো না প্লিজ। আমার আম্মু তো তোমার অনেক আদর করবেন। আর এখন আমরা দুজন বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। আর যাবে সেই জায়গায় যেখানে সেদিন গিয়েছিলাম, সেই ঝর্ণার কাছে। মাহি কিছুটা কান্না বন্ধ করলো। আমি বললাম, চলো যাই। মাহি বলল, আচ্ছা চলো। আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বের হলাম। আমি আর মাহি একসাথে উড়ে যাচ্ছি, কারো মুখে কোনো কথা নেই। মাহির দিকে তাকিয়ে বুঝলাম ওর মন খুব বেশি খারাপ। আমি মনে মনে শপথ নিলাম মাহিকে কখনোই কষ্ট পেতে দিব না। তাকে এত বেশি ভালোবাসবো সে যেন কোনো কষ্টের কথা ভুলে যায়। অবশেষে আমরা এসে সেই ঝর্ণার কাছে পৌঁছালাম। সেদিনের মতো মাহি আমার কোলে শুয়ে আছে। মাহির মায়াবী মুখটা দেখছি। মাহিকে বললাম, মাহি, মন খারাপ করো না। সবাই তো একদিন মা বাবাকে ছেড়ে চলে আসে। আর তুমি চাইলে আমরা প্রতি সপ্তাহে পরিস্থানে যাব। সত্যি? পাগলি, তোমায় অনেক ভালোবাসি পাগল। আমি তো আমার পরিপাগলিটাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মাহি, লাভ ইউ টু বাবুতা। মাহি আমার কোলে শুয়ে চাঁদ দেখছে আর আমি মাহিকে দেখছি।
চাঁদের আলো এসে পড়ছে পরিটার মুখে। রাত কয়টা হয়েছে জানি না, তবে আজ আর পরিস্থানে ফিরে যাওয়ার তাড়াহুড়ো নেই। তাই আপন মনে আমি আমার পরিটাকে দেখছি। হঠাৎ আজানের ধ্বনি কানে এলো। বাড়ি যাওয়ার সময় হয়েছে। কিন্তু মাহিকে ডাকতে যাব তখন দেখি সে ঘুমিয়ে গেছে। তার ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে আমি আরেকবার প্রেমে পড়লাম। আমি মাহির দিকে তাকিয়ে আছি তো আছি, চোখ ফেরানোর কোনো নামই নেই। বেশ মায়াবী মুখখানা তার, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমিও পড়েছি, কিন্তু মাহি বলার পর। আমি মাহিকে আস্তে আস্তে ডাকলাম, মিষ্টি পড়ি, এই মিষ্টি পড়ি। একটু ঘুমাতে দাও না। এই দেখো দিনের আলো দেখা যাচ্ছে, এখন ঘুমালে তো মানুষ দেখে ফেলবে। মাহি আমার কথা শুনে আমার কোল থেকে মাথা তুলে বসলো। এখন কি হবে? দিন তো হয়ে গেল, আর বাসা তো অনেক দূরে, হেঁটেও তো যেতে পারবো না, আর উড়ে গেলেও তো মানুষ দেখতে পাবে। এখন কি সারাদিন এখানেই থাকতে হবে নাকি? মাহি বলল, আরে ধ্যাত পাগল, কেউ দেখবে না। আমি তোমাকে মেঘের উপর দিয়ে নিয়ে যাব, তাহলেও তো কেউ দেখতে পাবে না। হি হি হি। উফ, এভাবে হেসো না তো, আমি পাগল হয়ে যাই। হি হি হি, আরও বেশি হাসবো। তুমি যখন হাসো তখন আমার হৃদয়টা কেমন জানি ধাক ধাক করে, মনে হয় হৃদয়টা লাফালাফি করে। আচ্ছা, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমিও মাহির কথা মতো ওকে জড়িয়ে ধরলাম, আর মাহি আমাকে জড়িয়ে ধরে উঠতে লাগলো। মাহি, হ্যাঁ বলো। আমি কোনো কথা না বলে মাহির ঠোঁটে চুমু দিতে লাগলাম। খুব আলতো করে চুমু খাচ্ছি, আর মাহিও আমাকে চুমু খাচ্ছে। মনে হচ্ছে কোনো মিষ্টি খাচ্ছি। আমিও কখনো ভাবতে পারিনি যে আকাশে এভাবে উড়তে উড়তে কাউকে কিস করব, সেটাও আমার নিজের বউকে। আমরা উড়তে উড়তে বাসার ছাদে এসে নামলাম। ছাদ থেকে নামার সময় মায়ের সাথে দেখা হলো। কিরে, তোরা সারা রাত কোথায় ছিলি? জানিস কত চিন্তায় ছিলাম আমি। সরি মা, আসলে মাহি একটু ঘুমিয়ে পড়েছিল তো, তাই আসতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর যেন এমন না হয়। এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে তোরা, আমি নাস্তা বানাচ্ছি। আমরা ঘরে গেলাম। আমি মাহি আর মাহি গেল মাকে রান্নার কাজে সাহায্য করতে। এ কি মা, তুমি রান্নাঘরে এলে কেন? মা, আমিও রান্না করব আপনার সাথে। কি বলো, তুমি এখনও নতুন বউ, অন্যদিন রান্না করো, আজ রেস্ট করো। কিসের রেস্ট? আমি রান্না করব ব্যাস। দেখো পাগলি মেয়ে কি বলে। আচ্ছা তুমি কি রান্না করতে পারো? মায়ের কথা শুনে মাহির মুখটা হঠাৎ কালো হয়ে গেল। কি হলো মা, বলো। আসলে মা, আমি রান্না করতে পারি না, আর আমি তো কখনো রান্না করিনি। তাছাড়া আমরা পরীরা রান্না করা খাবার খায় না, সব মায়া বলে করা হয়। দেখো মেয়ের কাণ্ড, এর জন্য আবার মন খারাপ করতে হয় নাকি? আচ্ছা, আমি তোমাকে সব রান্না শেখাবো, কেমন? আর মন খারাপ করো না। মাহি, আচ্ছা মা, তুমি উড়বে? আমি কি উড়তে পারি নাকি? দাঁড়াও, আমি উড়াচ্ছি। এই বলে মাহি মাকে শক্ত করে ধরে উড়তে লাগলো। মাহি মাকে নিয়ে বাসার ভিতর এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। হয়েছে বৌমা, এখন নামাও, আমার ভয় করছে। মাহি মাকে নামিয়ে দিল, আর দুজনে রান্নাঘরে গেল। মা রান্না করছে, আর মাহি সব কিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। মাহি খুব মনোযোগ দিয়ে দেখছে মা কিভাবে রান্না করছে। কি হলো, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? বলল মা, এদিকে আসো। মাহি বলল, না মা, পরীরা আগুন সহ্য করতে পারে না। তাহলে তুমি কিভাবে রান্না করবে? কি করব, উপায় নেই তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ম্যাজিক চুলোয় রান্না করা শেখাবো, তাতে তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা মা। তারপর মা রান্না করতে লাগলো, আর মাহি গভীর মনোযোগ দিল। কি হলো, তুমি এত মনোযোগ দিয়ে কি দেখো? মা, আমরা পরীরা যা একবার দেখি সেটা সারা জীবন মনে থাকে, তাই তোমার রান্না খুব মনোযোগ দিয়ে দেখছি, যাতে পরবর্তীতে ভুলে না যাই। এইটা তোমাদের খুব ভালো দিক। হুম। তারপর মা রান্না করতে লাগলো, আর মাহি দেখতে লাগলো। এভাবে মাহি কয়েক রকম রান্না শিখে নিল। খাবার টেবিলে বসে নাস্তা করছি সবাই। আমি আর মা খাচ্ছি, কিন্তু মাহি খাচ্ছে না। এটা দেখে, কি হলো বৌমা, তুমি খাচ্ছ না কেন? আসলে মা, এই খাবার খেতে পারছি না, কখনো খাইনি তো। আচ্ছা বসো, আমি খাইয়ে দিচ্ছি, দেখবে ঠিকই খেতে পারবে। এরপর মা মাহিকে খাইয়ে দিল। মাহি বলল, বাহ মা, খাবারটা তো পুরো আলাদা, আর অনেক সুস্বাদু খাবার। কয়েকদিন গেলে অভ্যাস হয়ে যাবে। আর বাবা স্পর্শ, বিকেলে বৌমাকে নিয়ে শপিং মলে গিয়ে কিছু জামা কাপড় কিনে দিস তো। কোনো কাপড়ই তো নেই। আচ্ছা মা। তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম, আর মাহি মাকে কাজে সাহায্য করছে। আমার রাতে ঘুম হয়নি, তাই বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের সব ঘুম যেন এসে ভর করলো। তাই চোখ বন্ধ করলাম, ঘুমিয়ে গেলাম এক অজানার দেশে। ঘুম ভাঙল মাহির ডাকে, উঠে ফ্রেশ হয়ে নাও, আর কিছুক্ষণ পর আমরা শপিং করতে বের হব। আমিও মাহির কথা মতো উঠে ফ্রেশ হয়ে এলাম। দুপুরের খাবার নাকি মাহি রান্না করেছে, তাকে বেশ আগ্রহ নিয়ে খেতে বসলাম। এটা কি রান্না করেছ?
কেন, খেতে কি ভালো হয়নি? সরি, আমি আসলে আজ প্রথম রান্না করলাম তো, তাই হয়তো ভালো হয়নি। দাঁড়াও, আবার রান্না করে আর। কে বলেছে রান্না ভালো হয়নি? তুমি যে বললে। হুম, বলো কি বলেছি। তুমি তো বললে এটা কি রান্না করেছ, তাই ভাবলাম রান্না ভালো হয়নি। তুমি একটু বেশি বোঝো। আসলে তোমার রান্না এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না। খাবার মুখে দিতেই গলে যাচ্ছে। আহা, কত সুন্দর খাবার রেঁধেছ তুমি। প্রথম দিনে এত সুন্দর রান্না করেছো, না জানি বাকি দিনগুলো কত ভালো খাবার পাবো। ওই সবসময় নিজের সাথে তুলনা। আমরা খাবার খেয়ে রুমে এসে একটু রেস্ট নিলাম, তারপর মাহিকে নিয়ে বের হলাম শপিংয়ের উদ্দেশ্যে। মাহি সাধারণ জামা পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কালো একটা শাড়ি পরেছে। ও তো এমনিতেই পরি, আবার হালকা সাজে। আরও পরির উপরে যদি কিছু থাকে তাহলে মাহি সেটা। আমরা বাইরে এসে একটা রিকশায় উঠলাম। রিকশা তার আপন গতিতে চলছে, আর মাহি আমার কাঁধে মাথা রেখে দিয়ে তার চোখ দুটো বন্ধ করে রেখেছে। আমি ভাবলাম একটা পার্কে গেলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ। আমি রিকশাওয়ালা মামাকে বললাম, মামা আপনি এয়ারপোর্টে যান। ঠিক আছে মামা। মাহি বলল, আমরা ওখানে কেন যাচ্ছি? এমনি ভাবলাম তোমাকে একটু ঘুরে দেখাই। ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমি আমার সাথীদের সাথে প্রতিদিনই তো এই শহর ঘুরে দেখতাম। এই শহরের প্রতিটি অলিগলি আমার চেনা, বুঝলে? তো কি হয়েছে, আজ আমরা দুজনে ঘুরবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। শপিং শেষ করতে লাগলাম। শপিং শেষ করে অনেক রাত হয়ে গেল। মাহি চলো আজ হেঁটেই বাসায় যাই। আচ্ছা চলো। আমরা হেঁটে বাসায় যাচ্ছি। মাহি আমার হাত ধরে কাঁধে মাথা রেখে হাঁটছে। এই নির্জন রাস্তায় আমরা একসাথে হাঁটছি। মাহির মুখের দিকে তাকিয়ে দেখি চাঁদের আলোয় অনেক মায়াবী লাগছে। কিছু দূর আসার পর কিছু মাতাল লোক আমাদের সামনে এলো। এসেই বাজে কথা বলতে শুরু করলো। একজন বলল, কি সুন্দরী, কই যাও? আমাদেরকেও সাথে নাও গো সুন্দরী। আরেকজন বলল, বাহ, তোমাকে তো একদম সেক্সি লাগছে, পাগল করে দিলে। এই ধর, ওকে নিয়ে চল, আর সারা রাত মজা হবে। স্পর্শ বলল, এই বেয়াদব, সর এখান থেকে, ও আমার স্ত্রী। ও শরীরের হাত দিলে তোদের হাত ভেঙে দিব। একজন বলল, বলিস কি রে, তোর এত বড় সাহস আমাদের মারবি? এই দেখ ছুরি, এটা দিয়ে তোর আজ পেট ফুটো করে মেরে ফেলবো। আর তোর সুন্দরী রমণীকে নিয়ে আর সারা রাত মজা করব। এই মেয়েটাকে ধর। একজন এলো মাহিকে ধরতে। যেই না মাহির গায়ে হাত দিতে যাবে, তখনই ছেলেটাকে ধরে দিলাম এক বুক বরাবর ঘুষি। ঘুষি খেয়ে চিৎপাট হয়ে গেল। এমনিতেই মদ খেয়ে মাতাল, তার উপর আবার ঘুষি। এভাবে আরেকজনকে মেরে শুইয়ে দিলাম। হঠাৎ করে কে যেন আমার পিছনে ছুরি ঢুকিয়ে দিল। আমি পেছনে ফিরে দেখলাম যার হাতে ছুরি ছিল সে মেরেছে। আরও 7-8 জন বাকি আছে। আমি আর চলতে পারছি না। গলগল করে রক্ত পড়ছে পেট দিয়ে। মাহি আমি বললাম, মাহি তুমি পালিয়ে যাও এখান থেকে। বড্ড কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি আর কথাও বলতে পারছি না। মাহি কি পারবে ওদের সাথে লড়াই করতে? ও একটা মেয়ে হয়ে কি করে পারবে এতগুলো ছেলের সাথে? হে আল্লাহ, তুমি আমার কলিজাটাকে বাঁচাও। বাঁচিয়ে দাও আমার মাহিকে, আমি তো আর বাঁচব না। তুমি আমার পরীকে বাঁচাও। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। হঠাৎ মাহি চিৎকার করে বলল, এই তোদের সাহস তো কম না? এতক্ষণ চুপ করেছিলাম, ভেবেছিলাম স্পর্শই তোদেরকে মারতে পারবে, কিন্তু তোরা ওর পেটে ছুরি ঢুকিয়ে দিলি। আজ তোদের একটাকেও জ্যান্ত ছাড়বো না। মৃত্যুর জন্য তৈরি হয়ে নে জানোয়ারের বাচ্চারা। মাহি এই কথা বলে হাত মুষ্টিবদ্ধ করলো, সাথে সাথে ওর হাতে ইয়া বড় একটা তলোয়ার চলে এলো। আজ মাহি অনেক রেগে গেছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। মাহির এমন রূপ আমি আগে কখনোই দেখিনি। নিজেই দেখে ভয় পেয়ে গেলাম। ভুলেই গেলাম যে আমার পেট দিয়ে রক্ত পড়ছে। আমি শুধু অবাক নয়নে মাহিকে দেখছি। মাহির এমন রূপ দেখে বখাটের গুলো ভয়ে দৌড় দিল, কিন্তু পার পেল না। মাহি উড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায় আর এক একটাকে কুপিয়ে হত্যা করতে লাগলো। বাবা গো, কি ভয়ঙ্কর দৃশ্য! মাহি সব কটাকে মেরে ফেলল। মুখে এক বিজয়ী হাসি নিয়ে আমার দিকে ঝড়ের গতিতে এগিয়ে এলো, আর আমার মাথা ওর কোলে রেখে দিল। তোমার কিচ্ছু হবে না, এখনই সুস্থ হয়ে যাবে। এই বলে মাহি কি যেন পড়তে লাগলো। সাথে সাথে ওর হাতে একটা কাঠি চলে এলো। কাঠিটা সোজা, আর কাঠির মাথায় স্টারের মতো কিছু একটা ঝুলছে। মাহি কাঠিটা আমার পেটে ছুঁইয়ে দিল। সাথে সাথে আমার পেটের আঘাত আর সব রক্ত গায়েব হয়ে গেল। আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কখন জানি আমাকেও গায়েব করে দেয়। ভয়ে আমার মুখ শুকিয়ে গেল। মাহি আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ওর বুকে জড়িয়ে ধরল। আরে বুদ্ধু, তুমি আমাকে ভয় পাও কেন? তুমি এসব কি শুরু করলে? আমার ভয় করছে। ধ্যাত, আমি কি তোমার ক্ষতি করব নাকি? আমরা পরীরা নির্দোষ কাউকে কিছু করি না। আর তুমি তো আমার কলিজা, তোমাকে কি আমি কিছু করতে পারি বলো? তবুও তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়েছিলাম। পরীরা এত ভয়ঙ্কর হয় জানা ছিল না।
আর তুমি সবাইকে তো মেরে ফেললে, এখন যদি পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে? বুদ্ধু, আমাকে কেউ ধরতে পারবে না। আর ওরা তোমাকে মারবে, আমি তোদের ছেড়ে দিব নাকি? আর দাঁড়া, ওদের ব্যবস্থা করছি। এই বলে মাহি রাস্তার মাঝখানে একটা গর্ত করলো তার জাদু দিয়ে, আর সবাইকে সেই গর্তে ফেলে পুঁতে রাখলো আর গর্তটা ভরাট করে দিল। আমি তো মাহির কাণ্ড দেখে সপ্তম আসমান থেকে পড়লাম। বাবা গো, কি বুদ্ধি! এত বুদ্ধি রাখে কই? কি বুদ্ধি গো তোমার! দেখতে হবে না বউটা কার? আচ্ছা, আগে তো কখনো এমন জাদু দেখিনি। দেখবে কি করে? আগে তো প্রয়োজন পড়েনি, তাই জাদুও প্রয়োগ করিনি। ভাবার বিষয়। ধুর ফাজিল, পরে ভেবো, আগে বাসায় চলো, না হলে মা চিন্তা করবে। এমনিতেই অনেক রাত হয়ে গেল, এখন আর হেঁটে যেতে হবে না। আমাকে ভালো করে ধরো। আমিও মাহির কথা মতো ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর মাহি উড়তে লাগলো। আহ, কত সুখের জীবন আমার! বউকে নিয়ে আকাশে উড়ে বেড়াই, এমন সুখের জীবন আর কার আছে বলুন? জীবনটা সুখ। আমরা বাসার ছাদে এসে নামলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম দুজনে। মা আমাদের দেখে চমকে উঠলেন। কিরে, তোরা কখন এলি? আমি তো সন্ধ্যা থেকে এখানে বসে আছি। কই, তোদের তো ভেতরে দেখলাম না। মা, আমরা ছাদ দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আর বেশি উড়াউড়ি করো না, কখন কার চোখে পড়ে যাও তার কোনো ঠিক নেই। মা ঠিক আছে মা, আর বেশি উড়বো না। কিন্তু এত লেট করলি কেন? আসলে মা সিনেমা দেখলাম তো, তা একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও। বুঝলাম না মাহি আমাকে সত্যিটা বলতে দিল না কেন। যাই হোক, এসব পরে ভাবা যাবে, আগে খেয়ে নিই। তারপর খেয়ে আদির রুমে গেলাম। কিছুক্ষণ পর মাহিও রুমে এলো। এই, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কথা মাকে কেন বলতে গেছিল? মাহি আমাকে বলল। কেন? মাকে বললে কি হবে গাধা? মা জানলে চিন্তা করতো না? আর কি ভাবতো, যে তার বৌমা একটা খুনি? স্পর্শ, এই জন্য গাধা বলতে হয়? ইস, সরি সোনা, আর বলবো না। তুমি তো খুব চালাক। হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। আসো গল্প করি। কাল আমাদের বাসর ছিল। কাল তো আদর করতে পারলাম না, তাই আজ বাসর হবে বললাম আমি। মাহি, যাহ দুষ্টু! ইস, কি লজ্জাবতী গাছ রে! এরপর আমি ওকে জড়িয়ে ধরলাম, আর মাহিও আমাকে জড়িয়ে ধরল। তারপর আমরা হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসার দেশে। এ এক মধুর সম্পর্ক। তারপর দিন সকালে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে গেলাম মসজিদে, আর মাহি নামাজ পড়তে বসলো ঘরে। আসলে আমি নামাজ পড়ি না, কিন্তু বউ আমার নিয়ম করেছে নামাজ পড়তেই হবে, না হলে আদর করতে দিবে না, খাওয়াও বন্ধ। আর মাহি মাকেও নামাজের জন্য ডেকে তুলল। মা সবসময় নামাজ পড়ে। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে হাঁটা ধরলাম। মেন রোড দিয়ে হাঁটছি, মাঝে মাঝে গাড়ি শাসা করে যাচ্ছে। সেই বাতাস লেগে শরীরটা শিউরে উঠছে। তারপর সকালের হাওয়া খেয়ে বাসায় এলাম। মাহি, জি জনাব, এসে গেছেন? জি মহারানী, এসে গেছি। মা কোথায়? মা ঘরে বসে আছে আর কোরআন পড়ছে। বাহ, এই তো সুযোগ। আমি গিয়ে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো, মা এসে যাবে। না, মা আসবে না। মাহি আমার দিকে ঘুরে আমার গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরল। জনাব, আমাকে এভাবে জড়িয়ে ধরলে আমি রান্না করব কিভাবে? এভাবে করো, সমস্যা নেই। না, তুমি ছাড়ো। আমি ছাড়লে, ওকে ছাড়লে কিন্তু পরে তোমার বোনকে জড়িয়ে ধরবো। এই খবরদার, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব বলে দিলাম। এখন আমাকে এভাবেই জড়িয়ে ধরে রাখো, এক পাও নড়বে না। বাহ, বুদ্ধিটা কাজে লেগেছে। তারপর মাহি আমার ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো। আমিও তাল মেলাচ্ছি। সকাল সকাল বউদের আদর কে না পেতে চাই। তারপর মাহি উল্টো দিকে ঘুরে চা বানালো আর আমাকেও দিল। আমিও এক হাতে চা খাচ্ছি, আর এক হাত দিয়ে মাহির পেট জড়িয়ে ধরে আছি। উফ তু উফ, তুমি ছাড়ছো না কেন? নো ছাড়াছাড়ি, অনলি ধরাধরি। হি হি হি। তুমি বেশি বেশি করছো, ছাড়ো, রাগী কণ্ঠে বলল মাহি। মাহির এরূপ ব্যবহার দেখে আমি একটু কষ্ট পেলাম। সামান্য ব্যাপারে এমনভাবে কথা বলবে ভাবতেই পারিনি, তাই মন খারাপ করে চাটা না খেয়েই ওখান থেকে চলে আসলাম। মাহিও বুঝলো কি করেছে ও, তাই আমার হাতটা ধরলো। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চলে এলাম ঘরে। কি দোষ করলাম? আমি তো নিজের বউকে জড়িয়ে ধরেছিলাম, এটা তো আমার পুরো অধিকার আছে। কিন্তু মাহি এমন করলো কেন? আমি ঘর থেকে বেরিয়ে এলাম। যেই বসার ঘরে যাব তখনই মাহি দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি হলো তোমার? জড়িয়ে ধরলে কেন? আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমার সাথে রাগীভাবে কথা বলবো না। তখন তো আমি একটু ঝাড়ি দিয়েছিলাম যাতে তুমি একটু ছেড়ে দিয়ে সরে দাঁড়াও আর আমি রান্না করতে পারি, কিন্তু তুমি যে কষ্ট পাবে সেটা ভাবিনি। আর অভিমান করে থেকো না, এবারের মতো ক্ষমা করে দাও। হইছে, আর কান্না করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জড়িয়ে ধরলে যদি সমস্যা হয় তাহলে আর ধরবো না। এখন খুশি? না, খুশি না। তুমি সবসময় আমাকে জড়িয়ে ধরে রাখবে। আচ্ছা যাও, রান্না করো। না, তুমিও চলো আমার সাথে, তাহলে তোমার রান্না করতে সমস্যা হবে।
আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না, চলো। তারপর আমি মাহিকে জড়িয়ে ধরলাম আর ও রান্না করলো। আমি নাকি জড়িয়ে না ধরলেও রান্নাই করবে না, আর কিছু না ভেবে জড়িয়ে ধরলাম। রান্না শেষ করে মাকে ডাকলো। সবাই খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখলাম। মাঝে মাঝে আমরা পরিস্থানে যেতাম। এভাবে আমাদের সুখের দিন কাটছিল। 15 মাস পর আজ মাহির বাবু হবে। তাই মাহির মা মানে আমার শাশুড়ি মা আগে থেকে এখানে এসেছে, কারণ মাহিকে কোনো হাসপাতালে নিয়ে যেতে দিবে না। আর আমার শাশুড়িও এসব কাজে ভালোভাবেই জানেন। আমি, শ্বশুর আর রাহি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, আর ঘরের ভিতরে মা আর শাশুড়ি আছে। কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। মা আর শাশুড়ি ঘর থেকে বের হয়ে এলো। শাশুড়ি, যাও বাবা, ভিতরে যাও, তোমার মেয়ে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ভেতরে গেলাম। ভিতরে গিয়ে আমি তো অবাক। এ কি দেখছি? চোখ দুইটা ভালো করে ঘষে নিলাম। না, ঠিকই তো দেখছি। ভিতরে গিয়ে দেখি মেয়ে আমার ঘরে উড়ে বেড়াচ্ছে। এতটুকু মেয়ে উড়ছে, ভাবা যায়? আমি যখনই মেয়েকে কোলে নিতে যাব তখনই ফ্রুত করে উড়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। এতটুকু মেয়ে আবার বড় মানুষের মতো হাসছে। কি আজব কাণ্ড মাইরি! আমি মেয়েকে ধরতে না পেরে মাহির কাছে গেলাম। মাহি, বাবু আমার কাছে আসছে না কেন? হি হি হি, দাঁড়াও, আমার সোনামণি, তোমার বাবায়ের কাছে যাও। মাহি বলার সাথে সাথে আমার মেয়ে আমার কোলে এলো। আমি আমার মেয়েকে মন ভরে আদর করতে লাগলাম। কত সুন্দর মেয়ে আমার, মাহির থেকেও শতগুণে সুন্দর হবে। ওর সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। আচ্ছা মাহি, বাবু এত ছোট, তবু আকাশে ওড়ে কিভাবে? এটা আমাদের অলৌকিক শক্তি। আমিও জন্মের পরে উড়েছিলাম, কিন্তু মেয়ে কোলে এলো না কেন? ও একটু মজা করছে তোমার সাথে। আচ্ছা, মেয়ের নাম কি রাখা যায় বলো? তোমার নামের সাথে মিলিয়ে রাখবে। স্পর্শী, তুমি এটা রাখো। আমিও তোমার সাথে মিলিয়ে রাখবো। মেহের, পুরো নাম মেহের জাহান স্পর্শী। আমি মেহেরকে কোলে নিয়ে মাহির কাছে গেলাম। মাহিকেও আদর করতে দিলাম। দুজনেই আমার কলিজা। হঠাৎ মেহের উঁচু হয়ে আমার গালে চুমু দিল। আমি অবাক হলাম না। রাহি ঘরে এলো। কই দেখি আমার মামুনিটা কই? মেহের রাহির কথা শুনে ফুরুত করে উড়ে ওর কোলে চলে গেল। এভাবে আমাদের ভালোবাসার ফসল নিয়ে আমাদের সংসার চলতে লাগলো। মেহেরও আস্তে আস্তে বড় হতে লাগলো।